আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের কাউসার ভাই, তোমাদের এসএসসি 2023 মডেল টেস্ট প্রোগ্রামের আরো একটা মাস্টার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মূলত বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, ব্যাকরণ নিয়ে। ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেখানে আমরা বাংলা প্রথম পত্রের গদ্য অংশ এবং উপন্যাস আলোচনা করছি। আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ শুরু করব, এবং ক্রমান্বয়ে ব্যাকরণগুলো শেষ করার পরে আমরা রাইটিং পার্ট বা নির্মিত অংশ নিয়ে কথা বলবো। তাহলে চলো কথা না বাড়ায় শুরু করি। তোমাদের সিলেবাস যেখান থেকে শুরু হয়েছে, প্রথম দিকে 3টা লেসন তোমাদের সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে বাদ দেওয়া আছে। তো পরের অংশ যেটা, সেখান থেকে আমরা শুরু করব খুব সিম্পলি। বাকযন্ত্র থেকে শুরু হয়েছে, আমরা বাকযন্ত্র থেকে শুরু করতেছি, অর্থাৎ তোমাদের যেটা সিলেবাস সে অনুযায়ী হচ্ছে আমাদের প্ল্যানটা ওইভাবে সাজানো। তো এখন আসো, আমরা বাকযন্ত্রটা কি একটু সংক্ষেপে আমরা ভাইয়া তোমাদের বলছি। ভাইয়া, এই বাকযন্ত্র প্রকৃতপক্ষে হচ্ছে তোমার কথা বলার যন্ত্র। এটা তৈরি হয়েছে সন্ধির দ্বারা। এই বাক শব্দের অর্থ কথা, আর যন্ত্র মানে যন্ত্র। তো সন্ধি করার সময় আমরা জানি অনেক সময় তোমার এই বর্গের এই যে 1 নম্বর বর্ণটা থাকে সেটা কি হয়ে যায়, 3 নম্বর হয়ে যায়। যেমন তোমার হচ্ছে দিক যোগ অন্ত। আজকে যে সন্ধির ক্লাস না, তাই সন্ধি বিস্তারিত দেখাবো না। তো দেখো, দিক যোগ অন্ত, দিকের যে কটা আছে এটা আমরা এখানে যখন লিখি, লেখার সময় কি লিখি? দিগন্ত লিখি না, কিন্তু আমরা বলি হচ্ছে দিগন্ত। মানে যেটা ক ছিল বর্গের, এটা কি হয়ে গেছে, গ হয়ে গেছে। তো বাকযন্ত্র কথাটা বাক থেকে আসছে, বাক শব্দের অর্থ কথা। তো সন্ধি করার পরে সেটা আর বাক থাকে না, সেটা হয়ে যায় বাক। বাক মানে হচ্ছে কথা, কথা বলার যন্ত্র। তাহলে কথা বলার যন্ত্র অর্থাৎ যন্ত্র মানে এখানে অঙ্গ প্রত্যঙ্গ গুলো। আমরা যখন কথা বলি আমাদের বডির কিছু অংশ আমরা কাজে লাগাই। বডির মানে আমাদের মুখ এবং মুখ বিবরের অংশ, যেগুলো দিয়ে আমরা কথা বলি, এগুলাকে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ আমরা মুখ দিয়ে শব্দ করার জন্য, সাউন্ড তৈরি করার জন্য প্রথমত ফুসফুসে কি করি, বাতাস জমা করি। ফুসফুসে জমা হওয়া বাতাসটা আস্তে আস্তে কি করি, আমরা কণ্ঠনালী দিয়ে উপরের দিকে নিয়ে আসি। ইয়েস। তাহলে ফুসফুস যেমন একটা বাকযন্ত্রের অংশ, কণ্ঠনালী এমন একটা বাকযন্ত্রের অংশ, ঠিক? এখানে যে দেখতেছো, আমাকে যেমন দেখতেছো, এই যে কণ্ঠটা, বুঝতে পারছো, এটাও কিন্তু বাকযন্ত্রের অংশ। তারপরে মুখের ভিতরে যে তালু আছে, তালুর দুইটা হয়, একটা হচ্ছে শক্ত তালু, একটা নরম তালু। কোন কোন বই অগ্রতালু পশ্চাৎ তালু এমনও লেখা আছে। তো শক্ত তালু, নরম তালু। তারপরে আল জিভ, জিভের পেছনে একটা এরকম ছোট করে একটা জিভ আছে, ওটাকে বলা হয় আল জিভ। তারপরে জিভ, আমাদের বাকযন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে সক্রিয় অঙ্গ যেটা হচ্ছে, সেটা হলো জিহ্বা বা জিভ। তুমি যে কোনো সাউন্ডই করো না কেন, কম অথবা বেশি, সেটাকে পিউরিফাই করার জন্য অথবা মডিফাই করার জন্য জিভের ব্যবহার আছে। অর্থাৎ এটা কম অথবা বেশি নড়বে, মুভ করবে। আর তুমি হয়তো বা বলতে পারো, ভাই আমি যখন অ বলি, আমি তো জিভ নাড়াই না। হ্যাঁ, তুমি নাড়াও। বলার সময় জিভ একটা পজিশনে স্টে করে, সুতরাং সে নড়ে। সে হয়তো বা কম্পিত হচ্ছে না, ডানে বামে যাচ্ছে না, কিন্তু কোনো একটা পজিশনে সে কি করে, থাকে। এর জন্য জিভ হচ্ছে আমাদের বাকযন্ত্রের সব থেকে সক্রিয় অঙ্গ। এরপরে আসা হচ্ছে ঠোঁট। ঠোঁট ব্যাকরণের ভাষায় বলছে ওষ্ঠ। ওষ্ঠ অর্থ প্রকৃতপক্ষে হচ্ছে উপরের ঠোঁটটা, আর নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর। দুটোকে একসাথে বলা হয় ওষ্ঠাধর। তোমরা শুভা গল্পে পড়ছো যে শুভার ওষ্ঠাধর নতুন কিশলয়ের মতো বা নবপল্লবের মতো কেঁপে উঠতো। তো ওষ্ঠাধর বললে দুটো ঠোঁটকে বোঝায়, আবার ওষ্ঠ বললেও দুটো ঠোঁটকে বোঝায়, কোনো সমস্যা নেই। তো ওষ্ঠ হচ্ছে বাকযন্ত্রের আরেকটা অংশ, সব থেকে বাইরের অংশ। এমনকি নাক, এটাও বাগদত্তের অংশ। কেন নাক বাগদত্তের অংশ কেন? কারণ আমরা যখন অনেক ধ্বনি উচ্চারণ করি, সেই ধ্বনিগুলোকে প্রপার সাউন্ড দেওয়ার জন্য আমরা নাকের ব্যবহার করি। ফর এক্সাম্পল, দেখো, আমরা যখন বলি হচ্ছে কোনো নাসিক্য বা অনুনাসিক ধ্বনি যখন উচ্চারণ করি, যেমন ধরো চাঁদ, চাঁদ যখন উচ্চারণ করি, যেমন আমি এরকম ভাবে লিখলে এর উচ্চারণ হবে কি, চাঁদ। যখন আমি উপরে চন্দ্রবিন্দু দিব, তখন নাসিক্য ধ্বনি হয়ে যাবে, এটা নাকের প্রভাব পড়বে, তখন তার উচ্চারণ হবে চাঁদ। আচ্ছা, যখন আমরা এটার উচ্চারণ করি তখন হয় বাঁশ। যখন চন্দ্রবিন্দু দিব তখন তার উচ্চারণ হবে বাঁশ। তাহলে চাঁদ, বাঁশ, এই যে কথাগুলো আমরা বলি, শ্মশান, তখন কি হয়, শ্মশানে মফলা থাকার কারণে যোগ পড়ে। উপরে চন্দ্রবিন্দু নাই, কিন্তু বফলা মফলার নিয়মে তোমরা পড়ছো, কোনো কোনো শব্দে মফলা থাকলে সেখানে উচ্চারণের কি হয়, একটু নাসিক্য ধ্বনির প্রভাব পড়ে, যোগ পড়ে। সুতরাং নাকও আমাদের বাকযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কথা বলার জন্য ফুসফুস থেকে শুরু করে কণ্ঠ, কণ্ঠনালী, জিহ্বা, আল জিহ্বা, তারপরে অগ্রতালু, পশ্চাৎ তালু, তারপরে তোমার হচ্ছে ঠোঁট, তারপরে নাক, যেসব জিনিস আমরা ব্যবহার করি, এই সবগুলোকে এক কথায় একসাথে বলা হয় বাকযন্ত্র। আমরা বাকযন্ত্র চিনলাম। এরপরে আসো,
এখান থেকে কিছু তথ্য আছে, আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বাংলা প্রথম পত্রে যেমন আমরা প্রথমে কবি বা লেখকের পরিচিতি সম্পর্কে কিছু তথ্য নিছি, জানছি সেগুলো, তারপরে মূল বক্তব্যটা উৎসটা বুঝছি, আলোচনা করার পরে মূল বক্তব্যটা আমরা কিছু তথ্য ভিত্তিক ইনফরমেশন মানে উপস্থাপন তোমাদের দেখাইছি। তারপরে আমরা আস্তে আস্তে এমসিকিউ, জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখছি। কিন্তু দ্বিতীয় পত্রে তো এমন না, দ্বিতীয় পত্রে তো সব এমসিকিউ কোশ্চেন হবে তোমার ব্যাকরণের জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যে চ্যাপ্টার থাকবে সেটা বেসিকটা বুঝবো, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ধ্বনি আমি তথ্য আমি তোমাদের শেয়ার করব। যেমন দেখো এখান থেকে এ পর্যন্ত যতগুলো তথ্য আছে সবই যে আমি তোমাকে ব্যাখ্যা করবো এমন না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে ব্যাখ্যা করবো, ব্যাখ্যা তুমি পিডিএফ রিড করলে এটা বুঝে যাবা। দেন আমরা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভে বেশি জোর দিব এই কারণে, কারণ প্রশ্ন সলভ করার সাথে সাথে তুমি প্রচুর ব্যাখ্যা পাবা। গ্রামার তো এখানে মুখস্থের কিছু নাই, আমি তো জাস্ট দাগাই দিয়ে চলে যাব না, আমি জিনিসগুলোকে ব্যাখ্যা করে যাব। সুতরাং তুমি প্রশ্ন সলভ করার সময় প্রচুর ব্যাখ্যা পেয়ে যাবা। বুঝতে পেরেছো কি? তো আমরা ধ্বনি উৎপন্ন হওয়ার সময়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় মুখ বিবর ও নাসারন্ধ্র দিয়ে। অর্থাৎ মুখ বিবর মানে মুখের যে পথ আছে সেটা, এবং নাসারন্ধ্র মানে হচ্ছে তোমার নাকের ছিদ্র। এবার বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার সময় সৃষ্টি হয় ধ্বনি। এটুকু আমরা এতক্ষণ ধরে এগুলোই পড়ছি, কোনগুলো ষড়যন্ত্রের অংশ, কোনটা সব থেকে সক্রিয়, কোনটা সব থেকে ধ্বনি বৈচিত্র্য তৈরি করে, জীব মানে বিভিন্ন রকমের ধ্বনি তৈরি করার জন্য জীবকে আমরা ব্যবহার করি। আলজিভ নিচে নেমে এলে নাসিক ধ্বনি তৈরি হয়, মুখ বিবরের সব থেকে উপরের অংশ হচ্ছে তালু, তারপরে কোমল তালুর নিচে নেমে ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো সব দেখছি। এবার আসো সামনের প্রশ্নগুলো দেখে নিয়ে কথা বলবো। আমরা প্রশ্নগুলো দেখি, দেখো ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক, কথা খুব খেয়াল করবা, মুখ বিবরে মানে মুখের মধ্যে আমরা যে উচ্চারণ করি, উচ্চারণের ক্ষেত্রে মূল উচ্চারক বা উচ্চারক অর্থাৎ যেটা দিয়ে আমরা সব থেকে বেশি ধ্বনি তৈরি করি বা উচ্চারণের ক্ষেত্রে সব থেকে শক্তিশালী ভূমিকা আছে কোনটার, সেটা হলো জিহ্বা ও ওষ্ঠ। কারণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সব থেকে বেশি সক্রিয়, সব থেকে বেশি ভার্সেটাইল, তোমার বৈচিত্র্য তৈরি করতে পারে জিহ্বা এবং ওষ্ঠ বাকিগুলোর তুলনায়, খেয়াল করে দেখো। তারপরে বাকি এখানে একটা উত্তর নিতে পারবো না, কারণ একটার মধ্যে এখানে আছে জিহ্বা মূল, জিহ্বা বলে নাই, এখানে জিহ্বা নাই, এখানে বলা আছে শুধু অগ্রদন্ত মূল। কিন্তু না ভাই, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ঠোঁট এবং জিহ্বা, এটার উচ্চারণ কিন্তু প্রকৃতপক্ষে জিহ্বা। যদি আমরা জিহ্বা বলি বা জিভ বলি তো বুঝে নিও, বোঝার জন্য আমরা যেভাবে বলা সেভাবেই বলবো, কিন্তু মূল উচ্চারণ জিহ্বা। এরপরে আসো বাকপতঙ্গের সব থেকে বাইরের অংশের নাম, অর্থাৎ আমরা যেসব জিনিস দিয়ে কথা বলি এটা তো ফুসফুস থেকে শুরু, একেবারে সব থেকে ভাই কি বলে ভেতরে তো ফুসফুস, বাইরে কোনটা? বাইরে হচ্ছে তোমার ঠোঁট, এই যে ওষ্ঠ। তারপরে বাগদন্তের মধ্যে সব থেকে সচল ও সক্রিয় এটা জীব, আমরা একটু আগেই বলছি সব থেকে বেশি কাজ করে কে, পরিশ্রমীকে। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একসাথে কি বলে, বাকযন্ত্র বলে। দেখো মুখ বাকযন্ত্রের একটা অংশ, ফুসফুস বাকযন্ত্রের একটা অংশ, ষড়যন্ত্র বাকযন্ত্রের একটা অংশ। সুতরাং তুমি বলতেছো যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে কি বলে, অর্থাৎ সবগুলোকে একসাথে বলে তো বাকযন্ত্রই বলে। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি, অর্থাৎ তুমি যখন কথা বলো, তুমি যে শব্দটা তৈরি করতেছো, তুমি যে সাউন্ড ক্রিয়েট করো, এই বাতাসটা আসে কোথা থেকে? এই বাতাস প্রকৃতির বাতাস, তবে প্রথমত আমরা ভিতরে নিয়ে এক জায়গায় জমা করে এটাকে বলা হয় ফুসফুস। তোমাদের একটু সহজ করে বোঝাই, বিশেষত ছেলেরা এটা ভালো বুঝতে পারবা, মেয়েরাও বুঝবা, ছেলেদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বেশি, মেয়েদেরও আছে, আমি দেখাই। গরু জবাই হইলে বা কোনো পশু জবাই হইলে কোরবানির সময় আমরা খেয়াল করে দেখবা যে গরুর কলিজার একটা অংশ কিছুটা হলুদ রঙের, এটার মধ্যে তোমার এরকম 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 ঘামাচির মতো অনেকগুলো গোটার মতো থাকে, এগুলো আসলে তোমার হচ্ছে বায়ু বের হওয়া ঢুকবার ছিদ্র। তো ওটাকে দেখবা ফুসফুস বলা হয়, যারা ওখানে থাকে তারা বলে। অঞ্চল ভেদে আলাদা আলাদা নাম হতে পারে, আমি জানি না কোন এলাকায় কি বলে, এবং আমার এলাকায় এটাকে অনেকে মুরব্বীদেরকে আমি বলতে শুনছি, এটাকে তারা ফেসফা বলে, ফেসফা বা ফেসকা এমনও বলে। তো এটা দেখবা তুমি যখন কাটার পরে কলিজার সাথে কাটা হয়, তুমি চাপ দিলে দেখবে এটা চাইপা যাচ্ছে, চাপতেছে, ছেড়ে দিলে দেখবো রাবারের মতো এটা আবার প্রসারিত হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এটার ভিতরে যখন বাতাস যায়, সে তো বাতাস এটার মধ্যে পাম্প করতো, গেলে এটা ফুলে উঠতো, আমাদের ফুসফুসটা যেমন করে ফুলে উঠে, তারপরে আবার চাপ দিলে এটা চেপে যায়। এটার ভিতরে যে বায়ু থাকে তার সব থেকে বড় দলিল কি, তুমি এটাকে পানিতে রাখো,
রান্নার আগে দেখবো অনেকে এটা পানিতে রাখে, রাখলে দেখবা এটা ডুবে না। খেয়াল করে দেখবে এটা ডুববে না, এটা ভাসা থাকবে পানির উপরে, এরকম করে ভাসবে। এটা পাতলা জিনিস, কারণ তার ভিতরে বায়ু আছে। এই যে ঘামাচির মতো তার মধ্যে গোটা গোটা দেখো না, এগুলো আসলে প্রকৃতপক্ষে বায়ু কুঠুরি। এটার ভিতর দিয়ে, তার ভিতরে বায়ু বা বাতাস থাকে। তা আমাদের ফুসফুসও ব্যতিক্রম কিছু না, আমাদের এটার মধ্যে এরকম কুটুরি আছে, বাতাস ঢুকবার এবং বের হওয়ার ব্যবস্থা আছে। আমরা যখন বুক ভরে শ্বাস নিই, এরকম করে বুক ফুলে ওঠে না, বা পেটটা ফুলে ওঠে, কারণ ভেতর থেকে ফুসফুসটা ফুলে উঠছে। তাই আবার যখন ছেড়ে দিয়েই সবকিছু চাপে যায়, এর মানে হচ্ছে ভেতর থেকে ফুসফুস থেকে বাতাসটা বেরিয়ে গেল। মানুষ অতিরিক্ত ধূমপান করলে ফুসফুসের সমস্যা হয়, এর মানে কি? এর মানে হলো ধোঁয়া এটার ভিতরে যাইতে যাইতে ওই ফুসফুসকে টাচ করতে করতে ধোঁয়া কালো করে ফেলে। মাটির চুলায় রান্না করলে দেখবা রান্নাঘরের উপরটা কালো হয়ে যায়, কালি পড়ে, একটা আস্তরণ পড়ে, ফুসফুসের অবস্থা এমন হয়ে যায়। তাহলে ফুসফুস প্রকৃতপক্ষে বাতাস ধরে রাখে। তোমরা বায়োলজির কল্যাণে এটা আমার থেকে ভালো জানো হয়তো, বা বাতাসকে ধরে উৎস। ওই বাতাসটাকে আমরা বের করার সময় বিভিন্ন সাউন্ডে বিভিন্ন রূপে বের করি, আর কিছু না। বাট সোর্স কি? সোর্স হচ্ছে ফুসফুস, মনে থাকবে। এরপরে আসো, কোন প্রত্যঙ্গটি ধ্বনি বৈচিত্র্য সৃষ্টিতে বেশি প্রভাব রাখে? বেশি প্রভাব রাখে ধ্বনি বৈচিত্র্য, মানে জীব। তালুর অংশ কয়টি? তালুর অংশ দুইটি। একটা হচ্ছে তোমার শক্ত তালু, এটাকে কেউ কেউ অগ্রতালুও বলে। অগ্রতালু মানে সামনে, যেমন আমি যখন বলি টাকা, খুব খেয়াল করো, আমি যখন বলি হচ্ছে তোমার ঠেলা, আমি যখন বলি ডাব, আমি যখন বলি ঢোল, তোমার তালু যে জায়গায় জিহ্বাকে বারবার ছুঁয়ে দিচ্ছে, জিহ্বাকে টাকা, ঠেলা, ঠেলা বলে জিহ্বা যে জায়গায় ঠেলা দিচ্ছে। তো তালুর সামনের অংশটা সাধারণত একটু শক্ত হয়, আর পেছনের অংশ যেমন কলা, এই যে ক বললে যে জায়গাটায় লাগে ওটা কিন্তু মূলত নরম তালু, পেছনে কণ্ঠমূলের কাছে। তো অগ্রতালুকে কেউ কেউ নরম তালুও বলে, শক্ত তালুকে কেউ কেউ অগ্রতালুও বলে, আর একটা হচ্ছে তোমার নরম তালু, যেটা পেছনের তালু। তাহলে তালুর অংশ দুইটা আমরা পাইলাম, একটা শক্ত আর একটা নরম। এরপরে আসো, আমরা ধ্বনীয় বর্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে নিব। এটা ভাই অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমাকে অনেক দিক থেকে কষ্ট দিবে, কারণ এখানকার যে ইনফরমেশন গুলো তুমি এখন পড়বা, এটা পরবর্তীতে এইচএসসি তে কাজে লাগবে না সরাসরি, আমি বলছি না, তবে অ্যাডমিশনে এটা খুব কাজে লাগবে তোমার। এটাকে আবার পড়তে হবে, আবার ভালো করে জানতে হবে। অ্যাডমিশন যখন তুমি দিয়ে ফেলবা, যখন বিশ্ববিদ্যালয় লেভেলে ভর্তি হবা, পড়াশোনা করবা, পড়াশোনা শেষ করার পর বাংলাদেশের চাকরির জন্য যখন আবার তুমি চেষ্টা করবা, সরকারি যে বিভিন্ন বা ব্যাংক সেক্টরে যে পরীক্ষাগুলো হয়, সেখানে এখান থেকে হুবহু প্রশ্ন আসে, ইভেন তোমাদের বই থেকে এই প্রশ্নগুলো হয়। সুতরাং এটাকে একটু গুরুত্বপূর্ণ ভাবে মনে করে সিরিয়াসলি দেখবা, ঠিক আছে ভাইয়া? ওকে। এখন আসো, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। এখন ধ্বনি টনি নিয়ে অনেকগুলো আলোচনা আছে, আমি তোমাদেরকে কিছু তথ্য আগে শেয়ার করব, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, একটু বোঝো। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি কেন? বিভিন্ন এককে আমরা ভাষা তৈরি করি। প্রথমত এটা শুরু হয় হচ্ছে ধ্বনি দিয়ে। কিরকম? আমরা যখন আমাদের মুখ বিবরের মধ্যে কোনো সাউন্ড বা আওয়াজ তৈরি করি, মূলত সেটাই ধ্বনি। যেমন তুমি যখন বলো অ, যখন তুমি বলো অ, অ বলার সময় মুখের মধ্যে একটা সাউন্ড হয়, একটা শব্দ হয়, এটা ধ্বনি। তাহলে অ, এটা একটা ধ্বনি। তুমি যখন বলো আ, এটা একটা ধ্বনি। তুমি যখন বলো ই, এটা একটা ধ্বনি। তাহলে অ, আ, ই এগুলো ধ্বনি। কিন্তু ধ্বনিকে তুমি যখন লিখে প্রকাশ করো, তখন সেটা হয়ে যাবে বর্ণ। তাহলে এখানে অ একটা বর্ণ, আ একটা বর্ণ, ই একটা বর্ণ। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমি ধ্বনি থেকে শুরু করে গেলাম কোথায়? বর্ণে গেলাম। আচ্ছা, এবার বর্ণকে পাশাপাশি বসাও। মনে করো ক বর্ণ, ল বর্ণ, ম বর্ণ পাশাপাশি বসানোর পরে কলম হয়েছে, আ দিয়ে তারপরে ম দেওয়ার কারণে আম হয়েছে, ক দিয়ে ল আকার দেওয়ার ফলে কলা হয়েছে। তাহলে দেখো তো, একাধিক বর্ণ পাশাপাশি বসছে, বসার পরে আমি কোনো অর্থ পাই? হ্যাঁ পাই। কলম বললে আমি কিছু একটা বুঝি, সুতরাং কলম একটা শব্দ। আম বললে আমি কিছু একটা বুঝি, সুতরাং আম একটা শব্দ। কলা বললে আমি কিছু একটা বুঝি, সুতরাং কলা একটা শব্দ। তো যদি বর্ণকে পাশাপাশি বসাও আর কোনো প্রপার অর্থ তৈরি করে ফেলে, তখন সেই বর্ণগুলোকে একসাথে শব্দ বলতে হয়। অর্থাৎ কলম কলম একটা শব্দ, কারণ কি? বর্ণ পাশাপাশি বসে অর্থ দিয়েছে। আচ্ছা, যদি অর্থ না দেয়, বর্ণ পাশাপাশি বসে, তাহলে কি শব্দ হবে? না, শব্দ হবে না। এই কলমটাকে ধরো তুমি একটু মানে র্যান্ডম উলট পালট করে দিলা। মনে করো তুমি বললা কমল, কমল। হ্যাঁ, কমল কথার একটা অর্থ হয়, কমল শব্দের অর্থ পদ্ম ফুল, সুতরাং এটা একটা শব্দ। আচ্ছা, আবার তুমি যদি ল ম ক লমক বলো, এটার কোনো অর্থ হয় না, সুতরাং এটা শব্দ না।
তাহলে আমি বুঝলাম ধ্বনি মানে হচ্ছে আমার মুখের ভিতরে তৈরি করা আওয়াজ, সাউন্ড। সেটাকে আমি যখন লিখে প্রকাশ করে দেব তখন সেটা হয়ে যাবে বর্ণ। আবার বর্ণকে যখন আমি পাশাপাশি বসাবো, যদি কোনো অর্থ ক্রিয়েট করে, কোনো অর্থ যদি আমি পাই প্রপারলি, তখন সেটা হয়ে যাবে শব্দ। এখন আসো, শব্দকে যদি তুমি পাশাপাশি বসাও, মালা যদি গাঁথো, মালা, তখন এটা বাক্য হবে যদি অর্থ দিতে পারে। যেমন ধরো কেউ একজন বলল, আমি আম পছন্দ করি। আমি কি পছন্দ করি? আমি আম পছন্দ করি। তাহলে 1 2 3 4, চারটা বর্ণ তুমি, সরি, চারটা শব্দ তুমি পাশাপাশি বসাইলা। আচ্ছা, এই চারটা শব্দের দ্বারা কোনো টোটাল কনসেপ্ট ক্রিয়েট হয় কি হয় না? আমি বোঝাতে চাচ্ছি কোনো অর্থ ক্রিয়েট হয় কি হয় না? হয়, অর্থ তৈরি হয়। যেহেতু চারটা শব্দ দ্বারা একটা সুনির্দিষ্ট অর্থ তৈরি হচ্ছে, সুতরাং এই চারটা শব্দের সমষ্টিকে আমরা বলতে পারবো হচ্ছে বাক্য। তাহলে ধ্বনি থেকে কি করে বাক্যে গেলাম, বুঝতে পারছো? আমরা মুখের যে সাউন্ড করি সেটা হলো প্রথমত ধ্বনি, সেটাকে যখন লিখে প্রকাশ করে দেই তখন সেটা বর্ণ, বর্ণকে যখন পাশাপাশি বসাই তখন সেটা শব্দ যদি অর্থ দেয়। আর শব্দের সাথে যদি শব্দকে বসাই, মালা যদি গাঁথি, আর এই মালা যদি কোনো অর্থ তৈরি করে, মনের ভাব যদি প্রকাশ করে অর্থপূর্ণ ভাবে, তখন সেটা হয়ে যাবে বাক্য। সহজ কনসেপ্ট। এখন এই ধ্বনি নিয়ে আমাদের যত কথা, এই ধ্বনি দুই রকম, মাথায় রেখো। আমি তোমাকে আগে তথ্যগুলো দেই, তারপরে এখান থেকে দেখাবো। ধ্বনি দুই রকম আমরা জানি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তুমি ক্লাস 6 থেকে এগুলো পড়ে আসছো। স্বরধ্বনি মানে ইংরেজিতে বলে সহজে বুঝবা, এটাকে বলে ভাওয়েল। আর ব্যঞ্জন ধ্বনি মানে এটাকে বলা হয় কনসোন্যান্ট। এখন ভাওয়েল কনসোন্যান্টের আইডিয়াটা কি, বাংলা স্বরব্যঞ্জনের আইডিয়াটা কি? আইডিয়াটা হলো, যে ধ্বনিটা স্বাধীনভাবে উচ্চারিত হয়, কোনো সাহায্য লাগে না, অন্য কোনো ধ্বনির কি লাগে না? সাহায্য লাগে না, ওটাকে বলা হয় স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করলে অন্য কোনো ধ্বনির কি লাগে? অন্য ধ্বনির সাহায্য লাগে। কিরকম, আসল উদাহরণ দিয়ে বুঝাই। এখন ধরো আমি বললাম অ, আর কারো সাহায্য নিছি? না, নেই নেই। আমি বললাম আ, কারো সাহায্য নিছি? না, নেই নেই। আমি বললাম ই, কারো সাহায্য নিছি? নেই নাই। কিন্তু ব্যঞ্জনে দেখবা সমানে আমি স্বরধ্বনি থেকে সাহায্য নিব। যেমন আমি বললাম ক, তার ভিতরে একটা অ চলে আসছে, খেয়াল করে দেখো, ক অ, খেয়াল করো। আবার ধরো আমি বললাম ম, অ চলে আসছে। আমি বললাম ব, অ চলে আসছে। তাহলে যদি সাহায্য লাগে সেটা ব্যঞ্জন, যদি সাহায্য না লাগে সেটা স্বর। আরেকভাবে বলা যায়, স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস সাধারণত বাধা পায় না। বাধা পায় না। এখন যদি প্রশ্ন করো ভাইয়া কোথায় বাধা পায় না, তো আমি বলবো বাতাসটা কোন দিক দিয়ে বের হয়? মুখ দিয়ে বের হয়। তাহলে বুঝতে হবে মুখের ভিতরে কোথাও বাধা পায় না। ঠিক তো কথা? তাহলে যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস মুখের ভিতরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেটা স্বরধ্বনি। আর যদি বাতাস মুখের ভিতরে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে বাধাপ্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। যেমন ধরো তুমি যখন অ বললা, আ বললা, ই বললা, উ বললা, আ, অ, ই, উ, কোথাও বাতাস বাধা পাচ্ছে না। কিন্তু তুমি যখন বলবা ম, দেখো ঠোঁটে আয়সা শেষমেশ এক জায়গায় সে বাধার সম্মুখীন হইলো। তুমি যখন বলবা চ, এবার তালুতে আটকায় গেল, খেয়াল করে দেখো। তুমি যখন বলবা ত, এবার দাঁতে আটকায় গেল, দাঁত, ত, থ, দ, দাঁতে আটকে গেল। তুমি যখন বলবা ক, খ, গ, কলা, খরগোশ, গরু, দেখো কণ্ঠ মূলে আটকে গেল, জিহ্বাটাকে ওখানে আটকায় দিয়ে সাউন্ডটা তৈরি করলো। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম? আমি বুঝলাম যদি বাতাস মুখের ভিতরে কোথাও কোথাও বাধা না পায়, একেবারে মনে করো গেট লক, সিটিং সার্ভিস বাসের মতো কোথাও থামলো না ধরো, এরকম যদি হয় তখন সেটা হচ্ছে তোমার স্বরধ্বনি। আর যদি কোথাও বাধা পায়, 8 নম্বর 6 নম্বর লোকাল বাসের মতো, তখন সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আসো, এগুলার থেকে ভেতর থেকে কিছু প্রশ্ন আসে, যেমন মৌলিক যৌগিক স্বরধ্বনিগুলোর মধ্যে কিছু বেসিক আছে, ভাই তোমাকে সেগুলো দেখাবো। আলাদা পেজ নিচ্ছি না, এখানেই দেখাই দিব তোমার জন্য বুঝতে সহজ হয়। দেখো, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। খেয়াল করো, এখান থেকে নর্মালি যে ধরনের প্রশ্ন হয়, প্রথমত মাত্রা রিলেটেড প্রশ্ন হয়। এখানে দেখো মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টা, অর্ধমাত্রা বর্ণ হচ্ছে একটা। এখন আমরা যদি টোটাল বর্ণের কনসেপ্টে যদি যাই, এখানে যেমন 4টা আছে, ব্যঞ্জন বর্ণ আছে 6টা। তাইলে আমাদের টোটাল মাত্রাহীন বর্ণ এখানে 4, ওই জায়গায় 6, তাহলে সব মিলে হয়ে গেল তোমার 10। ওই 6 কোনগুলো? দেখো, একটা হলো উ,
একটা হলো ইয়, একটা হলো তোমার খণ্ডত, একটা অনুস্বার, একটা বিসর্গ আর একটা চন্দ্রবিন্দু। এখানে হলো 6টা। কথা বুঝছো? ওখানে 6টা, এখানে 4টা, সব মিলে মাত্রাহীন বর্ণ 10টা। আর যদি অর্ধমাত্রার কথা যদি বলো, অর্ধমাত্রা এখানে একটা আছে, ওইদিকে 7টা আছে, সব মিলে হয়ে যাবে 8টা। বাকি 7টার মধ্যে দেখবে তোমার এই খ, তারপরে গ, তারপরে তোমার এই তালব্য শ, তারপরে হচ্ছে তোমার প। হ্যাঁ, 4টা হলো না? তাহলে খ, গ, তালব্য শ, প, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ট, ড, ড, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্ত। হ্যাঁ, এই যে মূর্ধন্য আছে, মূর্ধন্য অর্ধমাত্রা বর্ণ পাইলাম। খ একটা অর্ধমাত্রা বর্ণ, গ একটা অর্ধমাত্রা, তালব্য শ একটা অর্ধমাত্রা, প একটা অর্ধমাত্রা, মূর্ধন্য একটা অর্ধমাত্রা, তারপরে এই রি একটা অর্ধমাত্রা। 6টা হয়ে গেল। আরো একটা আছে, ওইটা নিলে হবে হলো তোমার 7টা। হুম। আর তোমার এখানে যেমন একটা আছে অর্ধমাত্রার, ওইখানে আছে হলো তোমার 7টা। যেমন এই 7টার মধ্যে আমি এখানে কয়টা দেখাইছি, 1 2 3 4 5 6। আরো একটা আছে, সেটা হচ্ছে তোমার ত, থ, দ, দ, দন্তন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তারপরে ল, জ, ব, ম, ওরকম করে আরেকটা আছে। দাঁড়াও ভাইয়া, তোমাকে জাস্ট এখনই লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। তো তোমাদের আরেকটা যেটা অর্ধমাত্রা বর্ণ আছে, সেটা হচ্ছে তোমার ধ। জাস্ট একটু তেলাওয়াত করলেই কিন্তু বোঝা যায়। তাহলে খ অর্ধমাত্রা, গ অর্ধমাত্রা, তালব্য শ অর্ধমাত্রা, প অর্ধমাত্রা, মূর্ধন্য অর্ধমাত্রা, রি অর্ধমাত্রা, থ অর্ধমাত্রা। আমি কিন্তু তদ তদ দন্তন্য করে বলছি, কিন্তু মাথার মধ্যে প্রথমে দেখো কাজ করে নাই, থজ অর্ধমাত্রা। তাহলে এখান থেকে শুরু করে এই প্রত্যেকটা যেগুলো দেখতেছো, এগুলো সবগুলো অর্ধমাত্রা বর্ণ। এখানে পাইলা তুমি হচ্ছে 7টা। আচ্ছা, 1 2 3 4 5 6 7। আরেকটা আছে তোমার অর্ধমাত্রা বর্ণ, সেটাকে ধরলে হয়ে যাবে তোমার 8। অর্ধমাত্রা সব মিলে বর্ণ হচ্ছে তোমার 8টা। 8টা বর্ণের মধ্যে এখানে আমরা কি নিছি, খ, গ, তারপরে মূর্ধন্য থ নিছি, আরেকটা আছে সেটা হচ্ছে তোমার ধ। এই যে ধানের ধ যেটা, সেটাও কিন্তু অর্ধমাত্রার বর্ণ। তাইলে 1 2 3 4 5 6 7 8, এই অর্ধমাত্রার বর্ণ হলো 8টা। তাহলে এখানে মাত্রাহীন পেলাম 10টা, অর্ধমাত্রা পেলাম 8টা, সব মিলে কয়টা হলো, 18টা। এখন আমাদের টোটাল বর্ণ কয়টা? টোটাল বর্ণ হচ্ছে 50টা। 50টা থেকে যদি 18টা তুমি বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে হচ্ছে 32টা। এর মানে 32টা বর্ণ হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ। 32টা বর্ণ কি? 32টা বর্ণ হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। তাহলে আমাদের ভাষায় যদি প্রশ্ন হয় পূর্ণমাত্রার বর্ণ কয়টা, আমরা এক কথায় বলে দিব পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা। আচ্ছা, এখন মাত্রা ঝামেলা গেল। দেখো, অ বাদ দিলে বাকি সবগুলোর কার হয়, কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। খেয়াল করে দেখো, ওকে আমি সংক্ষেপে লিখতে পারি না, বাকিগুলোকে পারি। আকার, ইকার, তারপরে তোমার দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার, এরপরে রিকার, একার, ঐকার, তারপরে ওকার এবং ঔকার। শুধু ওকে পারি না, ওর একটা নতুন একটা সুন্দর নাম আছে। সে নামটা কি? সেটা হচ্ছে তোমার নীলিন বর্ণ বা বিলীন বর্ণ। নীলিন বিলীন কথার অর্থ কি? নীলিন বিলীন বা লীন শব্দের অর্থ হলো সবার সাথে মিলে মিশে গেছে, ও আর নিজের মধ্যে নাই, হারায় গেছে অন্যদের সাথে। যেমন ধরো, তুমি যখন ব্যঞ্জনগুলো উচ্চারণ করো, ক বলো, ব বলো, ম বলো, চ বলো, সবার সাথে দেখো একটা করে সাইলেন্ট হিসেবে অ চলে যায়। তাহলে ও সবার সাথে মিলে মিশে থাকার কারণে ওকে কি বলা হয়, নীলিন বা বিলীন বর্ণ বলা হয়। মনে থাকবে। আর ওকে বাদ দিলে বাকি সবগুলোর কি হয়, একটা করে কার হয় বা সংক্ষিপ্ত চিহ্ন হয়। এবং 11টার মধ্যে একটার যদি কার না হয়, বাকিগুলোর যদি হয়, তাহলে কার হয়ে গেল কয়টা? কার হলো 10টা। তাহলে আমরা বলবো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কার হলো 10টা। ঠিক ব্যঞ্জন বর্ণের যেটা সংক্ষিপ্ত রূপ, সেটাকে বলা হয় ফলা। মনে রাখো, ফলা হচ্ছে 6টা। তাহলে কার 10টা, ফলা 6টা, এখানে পাইলাম হচ্ছে 16টা। এখন আবার 50 থেকে 32 বাদ, সরি 50 থেকে তোমার 16 বাদ দিলে এখন তোমার উত্তর হবে 34টা। তাহলে একটু আগে দেখো, আমি 32টাকে পাইছিলাম পূর্ণ মাত্রার বর্ণ, আর এখন 34টাকে পাইছি পূর্ণ রূপের বর্ণ। পূর্ণ রূপের মানে হচ্ছে এগুলোকে আমি সংক্ষিপ্ত রূপে নিতে পারি না, না আমি এগুলোকে কার করতে পারি, না আমি এগুলোকে ফলা করতে পারি। এগুলোকে আমি কারও নিতে পারি না, এগুলোকে আমি ফলাতেও নিতে পারি না। যেহেতু কার ফলা কোনোটাই করতে পারি না, এগুলাকে আমরা বলি পূর্ণরূপের বর্ণ। এখন কার তো তুমি 10টা দেখলা, ফলা তাহলে 6টা কি? ফলা 6টা হচ্ছে, সহজে মনে রাখার জন্য বলে দেই, ফলাকে মনে রাখবো হচ্ছে লবণ মজার।
লবণ মজার মানে হচ্ছে লফলা বফলা নফলা মফলা জফলা রফলা। কারণ মজা বানান তো আমরা বর্গীয় জ বা জ দিয়ে লিখি, কিন্তু ফলা হওয়ার সময় এই অন্তস্থ জ যেটা এটার হয়। তো মজা বানান তো যেভাবে লেখা সেভাবে লিখে রাখবা, মাথায় নিয়ে নিও যে ফলা এই জ্বর হয় না, অন্তস্থ জ্বর হয়। কথা ক্লিয়ার হইলো? তাহলে আমি ফলাও বুঝলাম, ফলা হলো 6টা। কার বুঝলাম, অবাদ দিয়ে দিলে বাকি সবার কার হয়, কার গেল ফলা গেল। এখন আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি। এটা ইম্পর্টেন্ট, আসো এটা তোমাদের দেখাই দিচ্ছি। দেখো আবার আমি নিলাম অ আ হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ, তারপরে হচ্ছে রি এ ওই ও ও। এ হচ্ছে কথা। এখন মৌলিক যৌগিকের কনসেপ্ট আসলে আমরা কিভাবে তৈরি করছি সেটা একটু বোঝার চেষ্টা করি খুব সংক্ষেপে। দেখো, তোমরা বিজ্ঞান যখন পড়ো, বিজ্ঞানের মধ্যে মৌলিক পদার্থ বলে কিছু একটা পড়ছো, মনে করে দেখো। আচ্ছা, আবার যৌগিক পদার্থ বলেও তুমি কিছু একটা পড়ছো। জাস্ট ওই কনসেপ্টটা এখানে একটু কাজে লাগানোর চেষ্টা করো। আমরা মৌলিক পদার্থ কোনটাকে বলি? যে পদার্থের ভিতরে অন্য কোনো উপাদান নাই, সেটা হচ্ছে মৌলিক। আর যৌগিক কোনটাকে বলি? যেটার ভিতরে অন্য উপাদান বিদ্যমান, সেটাকে যৌগিক বলি। সহজ কথা। পানি যৌগিক কেন? H2O পানি যৌগিক কারণ দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন আছে, তাই পানি যৌগিক, তাই না? তো যে পদার্থকে ভাঙলে বিশ্লিষ্ট করলে তার ভিতরে অন্য কোনো পদার্থের উপস্থিতি থাকে না, পাই না, সেটা মৌলিক। আর যার মধ্যে পাই, যার মধ্যে ভেজাল আছে, সে হচ্ছে যৌগিক। এটুকু ক্লিয়ার? এখন ধ্বনির মধ্যেও সেম, একই সিস্টেমে একই কনসেপ্টে একই ধারণাকে এস্টাবলিশ করব। কিরকম? যে ধ্বনির মধ্যে আলাদা ধ্বনির উপস্থিতি থাকবে, একটার ভিতরে যদি একাধিক ধ্বনি থাকে তখন সেটা যৌগিক হবে, আর যদি না থাকে তখন সেটা মৌলিক হবে। তাহলে তুমি মনে রেখো, বাংলা ভাষায় বাংলা মৌলিক স্বরধ্বনি, আগে লিখে দেই, বাংলা মৌলিক স্বরধ্বনি মনে রেখো 7টা। আর বাংলা যৌগিক স্বরধ্বনি, এখন অনেকে বলে কি, আমার পাইছে এমন স্টুডেন্ট, ওরা বলে যে ভাইয়া 11টার মধ্যে যদি 7টা চলে যায় তাহলে আর থাকে হচ্ছে 4টা। ব্যাপক যোগ বিয়োগ করে ওরা, করে বলে তাহলে যৌগিক স্বরধ্বনি হবে 4টা। না ভাই, যৌগিক স্বরধ্বনি হলো 25টা। কিভাবে 25টা আমি তোমাদের দেখাবো, একটু অপেক্ষা করো। এখন আসো আগে বাংলা মৌলিক গুলো আমরা একটু বের করি। তাহলে মৌলিক মানে হচ্ছে ভেজাল নাই। তাহলে এগুলোকে বের করার জন্য যেগুলোর মধ্যে ভেজাল আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমি প্রথমত রি বাদ দিয়ে দিব। কেন? কারণ রি বাংলা থেকে আসে না, সংস্কৃত থেকে আসছে। আজকে থেকে মনে রেখো, যে সকল শব্দের বানানে রি অথবা রিকার থাকবে তুমি ধরে নেবে এটা সংস্কৃত শব্দ। কি বলছি ভাইয়া? বলছি যে সকল শব্দের বানানে রি অথবা রিকার থাকবে, ধরে নিবা এটা সংস্কৃত শব্দ। তাহলে ধরে নিলাম কৃষক কি শব্দ? 100% সংস্কৃত শব্দ। এই যে তৃণলতা, এটা কি শব্দ? সংস্কৃত শব্দ, কারণ এখানে রি অথবা রিকার আছে। আর যদি রি ডিরেক্ট থাকে, যেমন ধরো ঋণী, এত ডাবল সংস্কৃত। বানান দেখে সংস্কৃত শব্দ চিনবার একটা উপায় আছে ভাই, তোমাদের বলে দিই, এটা একটু দেখো। কোন শব্দের বানানে তুমি যদি এই রি দেখো, রি কার দেখো, এই যে ক্ষিয় দেখো, তারপরে ব্রাহ্মণ লিখতে যেটা লাগে এটা যদি দেখো, তারপরে মূর্ধন্য দেখো, মূর্ধন্য স দেখো, তারপরে তোমার হচ্ছে রেফ যদি দেখো, তারপরে তোমার র ফলা যদি দেখো, তারপরে তোমার হচ্ছে র প্লাস মূর্ধন্য যদি দেখো, তাহলে বুঝবা এগুলো সবগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। বানান দেখে সংস্কৃত শব্দ চিনবার একটা উপায়। এই উপায়টা তোমার মোটামুটি সবসময় কাজে লাগবে, তবে ধরে রেখো 90% টাইমে কাজে লাগবে, 10% টাইমে এটা কাজে লাগবে না। কেন কাজে লাগবে না তোমাকে এখনই বলতেছি, তাহলেই বুঝতে পারবা। যেমন দেখো, তুমি রি দেখে বললা যে ঋষি, এটা কি শব্দ? ডাবল সংস্কৃত। কারণ মূর্ধন্য ষ সংস্কৃতের লক্ষণ, সংস্কৃতের বাইরে মূর্ধন্য ষ ব্যবহার হয় না। এটাও সংস্কৃতের লক্ষণ। তুমি এটা দেখে মনে করো বললা তৃণ, সংস্কৃত। এখান থেকে বললা ক্ষতি, এটাও সংস্কৃত। এখান থেকে বললা ব্রাহ্মণ, এর মধ্যে হওয়ার ম আছে, সংস্কৃত। এখান থেকে তুমি মনে করো বললা হচ্ছে 3 মণ ধান, মন, সংস্কৃত। এখান থেকে তুমি বললা মানুষ, চোখ বন্ধ করে, সংস্কৃত। রেফ থেকে তুমি মনে করো বললা, তুমি বললা গ্রাম, সংস্কৃত। এখন অনেকে প্রশ্ন করবে, তাহলে ভাইয়া বলো, এই ইনস্টাগ্রাম এটাও কি সংস্কৃত? ইনস্টাগ্রাম, আচ্ছা, ইনস্টার্ট হয়ে গেছে, এটার বানানটা কি হবে? ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। এটাও কি সংস্কৃত? না, এটা সংস্কৃত না। তাদের জন্যই বলছি আমি 10% কি রাখছি, গ্যাপ রাখছি। কারণ তুমি লক্ষণ দেখতে পারবা কিন্তু সংস্কৃত হবে না। কথা বোঝা গেল কি? তাহলে গ্রাম সংস্কৃত। র ফলা দিয়ে যদি তুমি
সরি, আমি রেফের জায়গায় রফলা দিয়ে ফেলাইছি। হ্যাঁ ঠিক আছে, রেফটা উঠাই দিয়ে ওখানে নিয়ে নিচ্ছি। তাহলে গ্রাম যদি সংস্কৃত হয়, ইনস্টাগ্রাম সংস্কৃত হবে না। আর রেফ দিয়ে যেমন মনে করো তুমি বললা বর্ষা, এটা সংস্কৃত। বুঝতে পারছো? গ্রাম সংস্কৃত, কিন্তু ইনস্টাগ্রাম সংস্কৃত না। তুমি রযোগ মূর্ধন্য দিয়ে মনে করো বললা কারণ, একদম 100% সংস্কৃত বা তৎসম শব্দ। ক্লিয়ার? এখন আসলে আমি রি বাদ দিয়ে দিলাম, কেন বাদ দিলাম? কারণ এটা সংস্কৃত থেকে আসছে। এখান থেকে ওকে বাদ দিলাম, বাদ দেওয়ার কারণ আছে, খুবই লজিক্যাল কারণ। লজিক্যাল কারণটা কি? এখানে তোমার হচ্ছে ও যোগ ই, ওই, এটাও বাদ দিব কারণ ও যোগ ও, ও। তারপর এটা বাদ দিব কারণ তার মধ্যে দুইটা হ্রস্ব, এটা বাদ দিব কারণ তার মধ্যে দুইটা হ্রস্ব ই। এখন বাকি থাকলো কয়টা? 1 2 3 4 5 6। আমি বাদ দিয়ে গেলাম হচ্ছে যাদেরকে, তারপরে আমি 1 2 3 4 5 6, 6টা পাই। কিন্তু আমি তোমাকে বলছি যে বাংলা মৌলিক স্বরধ্বনি 7টা। আরেকটা আছে, এ ধ্বনির একটা ব্যবহারিক রূপ আছে, ওটাকে আমরা লিখি না কিন্তু ব্যবহার করি। ব্যবহারিক রূপ আছে, সেটা হচ্ছে তোমার এরকম। কেমন? আসো দেখি। যেমন এখন বিশ্বকাপ ফুটবল চলতেছে, আমরা বলি আমরা খেলা দেখেছি, লেখার সময় একার দিই বা একার হিসেবে লিখি, কিন্তু আমরা উচ্চারণ করার সময় কিন্তু খেলা বলি না, আমরা বলি খেলা। ঠিক না? কিন্তু তুমি যখন দেখো কয়টা দেশ অংশগ্রহণ করছে বিশ্বকাপ ফুটবলে, কয়টা দেশ অংশগ্রহণ করছে, দেশ বললে কিন্তু এর মতোই, কোনো সমস্যা নাই, দেশ দেশ। কিন্তু খেলা খেলা না, এটা হয়ে যাবে খেলা। ঠিক আমরা সবাই খেলা দেখি বা খেলা দেখা হয় না, দেখি বললে বা দেখি বললে যেভাবে বলি, উচ্চারণ কিন্তু দেখি। কথা বুঝছো? যেমন দেখো আমি বললাম অনেক দিন তোমার সাথে দেখা হয় না, লেখার সময় একার দিয়ে লিখি, উচ্চারণ করার সময় এরকম করে করি, দেখা। তাহলে দেখো এ ধ্বনিটা দুই ভাবে উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয়, আবার এর মতো করে উচ্চারিত হয়। কথা বুঝতে পেরেছো কি? তাহলে এটাকে ধরে ব্যবহারিক রূপ সহ আমরা মৌলিক স্বরধ্বনি পাবো হলো 7টা। এখন যৌগিক কি করে 25টা হয়? দেখো আমরা প্রচুর পরিমাণে যৌগিক স্বরধ্বনি ব্যবহার করি, কিন্তু এগুলোকে আমরা লিখি না, লিখিত রূপ হয় না। মাত্র 2টা যৌগিক স্বরধ্বনিকে আমরা বর্ণ দ্বারা লিখিত রূপে প্রকাশ করেছি, ওই ও। এর বাইরে কিছু যৌগিক স্বরধ্বনি আছে, তারা কেমন আসলে দেখাই। যেমন কোনো মেয়ের নাম যদি হয় শিউলি, শিউলির মধ্যে শিউ একটা ইউ আছে, দেখো। যদি বলি শিউলি খুব পড়ুয়া মেয়ে, পড়ুয়ার মধ্যে খেয়াল করে দেখো একটা উয়া আছে। আবার যদি বলি যে শিউলি আমাকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলেছে, শুনিয়ে শুনিয়ের মধ্যে কি আছে? একটা ইয়ে আছে। তোমাদের বইয়ের 16 পেজে দেখবা যৌগিক স্বরধ্বনি নিয়ে আলোচনা করা আছে, এটা একটু দেখে নিবা, তাইলে হয়ে যাবে বোর্ড বইয়ের। এখন আসলে আমরা যে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোর সাথে একটু আমাদের তথ্যগত জিনিস মিলিয়ে নিই। দেখো আমরা এই জিনিসগুলো নিয়ে তখন আলোচনা করছি, ধ্বনি, তারপরে সব মিলে ভাষার মৌলিক স্বরধ্বনি, স্বরব্যঞ্জন মিলে 37টা, আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে তোমার 30টা, ব্যঞ্জন তোমার মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তোমার 30টা, মৌলিক স্বরধ্বনি 7টা। তারপরে মুখের ভিতরে বাতাস বাধা পায় না স্বরধ্বনির কারণে, মানে এগুলো আমরা অলরেডি তোমার সাথে আলোচনা করে ফেলেছি, রাইট? এই যে দেখো কোনো স্বতন্ত্র ব্যবহার নেই কার বর্ণের, কারণ আলাদা হয় না। ব্যঞ্জন বর্ণের বিকল্পর নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ মানে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। এগুলো আবার তোমাকে তুমি এটাকে কার হিসাবে নিতে পারো না সবগুলোকে। সবগুলোর এই ফলাটা, রেফটা, বর্ণ সংক্ষেপটা সবটাকে অনুবর্ণ বলা হয়। তাহলে অনুবর্ণের ভিতরে ফলা একটা, বুঝো নাই? অনুবর্ণ 3 রকমের হয়, তার মধ্যে ফলা একটা, তাহলে ফলা পাইলাম 6টা। রেফ পাইলাম, রটা উপরে চলে যায় যখন আমি বর্ষা বলি। আবার কখনো কখনো আমরা বর্ণ সংক্ষেপ করে লিখি, মানে ছোট্ট করি। যেমন যেমন ধরো আমরা যখন এই অঙ্গ বলি তখন এরকম বলি। তো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে উ আর হচ্ছে গ, এটা প্রকৃতপক্ষে একটা বর্ণ সংক্ষেপ, আমি ছোট করে দিলাম এটাকে। তারপর রেফের র, এটা একটা অনুবর্ণ। এরপর যে ফলার কথা বলছি, ত এর একটি বর্ণ সংক্ষেপ হচ্ছে খণ্ডত। বুঝতে পারছো? আমি এটাকে কি করলাম? বর্ণ সংক্ষেপ হিসেবে ছোট করে নিয়ে আসলাম। এটাকে আবার যুক্ত ব্যঞ্জন হিসাবেও বলে, যে উ গ যেটা আছে। তারপরে এটা হচ্ছে একদম ত যেটা পূর্ণরূপে আছে, এটাকে আমি কি করলাম? সংক্ষিপ্ত করে ছোট করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি খণ্ডত বানায় ফেললাম। যুক্তবর্ণ 2 রকম, একটা স্বচ্ছ একটা অস্বচ্ছ। স্বচ্ছ আর অস্বচ্ছ মানে কি? তুমি দেখলে যদি বুঝতে পারো এখানে যুক্তবর্ণ আছে, তাহলে সেটা হচ্ছে তোমার স্বচ্ছ, আর যদি বুঝতে না পারো সেটা অস্বচ্ছ। সেটা কেমন আসো দেখাই। যেমন দেখো তুমি বললা অল্প, এখানে ল আর প আছে, সহজ করে বোঝা যাচ্ছে অল্পটা একটা যুক্তবর্ণ, বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যখন বলবা ব্রাহ্মণ, তখন তুমি এই যে এইটাকে দেখে বুঝতেছো না এর মধ্যে কি আছে। প্রকৃতপক্ষে এখানে একটা হ আর একটা ম আছে।
আবার তুমি যখন বলবা শক্ত, এভাবে বলতে পারো, আবার তুমি শক্ত কথাটাকে এভাবেও বলতে পারো। তো এভাবে দেওয়ার পরে কিন্তু বোঝা যায় না এখানে কে আছে, এখানে প্রকৃতপক্ষে একটা ক একটা ত আছে। আচ্ছা, যেমন আমরা যখন 30 বলি, এটা দেখলে বুঝি না এখানে কি আছে, এখানে একটা ত আছে আর একটা র আছে। তো যখন তুমি বুঝতে পারো না দেখলে সেটা কি হবে, তখন সেটা হয়ে যাবে প্রকৃতপক্ষে অস্বচ্ছ। আর যখন তুমি দেখলে বুঝতে পারবা এখানে কোন ধরনের যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে স্বচ্ছ। ওকে ভাইয়া? আচ্ছা, তারপরে বাকিগুলো এগুলো বলছি। এন্ড আমরা কোশ্চেন নিয়ে কথা বলবো, চলো প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ কয়টা? তিনটা। একটা হচ্ছে তোমার অনুস্বার, একটা বিসর্গ, একটা চন্দ্রবিন্দু। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? যা আছে সবগুলোই। কারণ আমাদের বর্ণমালার যে 50টা বর্ণ আমরা পাই, এখানে দেখো কোথাও এই ক্ষীয়টা নাই, তারপরে যে এটা নাই, এটার নাম ভাই আমি কোথাও পাই নাই কোনো বইয়ে। বুঝতে পারছো? এটাকে আমরা ব্রাহ্মণ বা ব্রহ্মা বলার সময় এটাকে ব্যবহার করি, তার মধ্যে হ বা ম আছে। এটা আমাদের বর্ণমালার এই অ থেকে শুরু করে যে চন্দ্রবিন্দু পর্যন্ত 50টা বর্ণ তুমি দেখো কোথাও এগুলো আছে? নেই। তাহলে আমাদের যে বর্ণগুলো আমরা পাই সবগুলো সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ। এরপরে কোন বর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই? খেয়াল করে দেখো এখানে কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। এটা সংক্ষিপ্ত রূপ আছে ফলা হিসাবে, এটা সংক্ষিপ্ত রূপ আছে আমরা যখন তৃণ বলি এ হিসাবে। আচ্ছা, এটারও সংক্ষিপ্ত রূপ আছে, কখনো কখনো আমরা এটাকে ফলা হিসাবে ব্যবহার করি। যেমন স্বাধীন বলে নিচে ব কি হয়ে যায়, ফলা হিসাবে ব্যবহার হয়। কিন্তু ওর কোনো সংক্ষিপ্ত রূপ হয় না, ও যেমন আছে সবসময় এমনই থাকে। এরপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার কয়টা হয়? কার 10টা হয়। শুধুমাত্র অ যেটা আছে ওকে বাদ দিলে বাকি যাদেরকে তুমি পাও, অর্থাৎ আ থেকে শুরু করে ওই ও ও পর্যন্ত এখানে আছে তোমার সব মিলে 10টা কার। এরপরে ব্রাহ্মণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ব্রাহ্মণ শব্দের যুক্তাক্ষরের মধ্যে একটা হ আছে একটা ম আছে, তোমাদেরকে কিছুক্ষণ ধরে বলছি। এদের উচ্চারণ কেমন হয় জানো? উচ্চারণ কিন্তু এরকম মন, ব্রাহ্মণ এরকম হয় উচ্চারণটা। ঠিক আছে? অর্থাৎ তুমি চাইলেই এখানে তুমি দুটা ম উচ্চারণ করতে পারো না, মানে ব্রাহ্মণ বলতে পারো না, ব্রাহ্মণ এরকম উচ্চারণ। তাহলে একটা হ একটা ম, এটা মাথায় রাখবা। আর ক্ষীয় যেটাকে আমরা বলি, এখানে কি আছে? এখানে আছে একটা ক একটা স। কিন্তু আমরা সটাকে ধরে উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করার সময় ক্ষীয়, ক্ষতি, রক্ষা এমন করে বলে ফেলি। কিন্তু মুম্বাইয়ে দেখবা তারা সংস্কৃত ভাষাভাষী অনেকগুলো সংস্কৃত ভাষার অনেক শব্দকে তারা ব্যবহার করে। তো হিন্দি ভাষী মানুষ যারা, তারা উচ্চারণ করার সময় অনেক সময় এটাকে নিজেদের মতো করে তারা বলে। যেমন দেখবা আমরা রক্ষা বলি, বাট তারা কিন্তু এটাকে রক্ষা বলে। তোমরা আমার থেকে এগুলো ভালো জানো। অক্ষয় কুমারকে তারা আকশয় আকশয় বলার কারণ তাদের ভাষায় অ নাই, আ আছে। তো অ যেহেতু তারা নাই, তারা অ বলে না, আ বলে। আর এই ক আর স ধরেই বলে, সোনাক্ষী বলে, শিক্ষা বলে। আমরা কিন্তু বলার সময় বলি হচ্ছে শিক্ষা, কিন্তু ওরা বলার সময় শিক্ষা বলে না, ওরা শিক্ষা বলে। মানে যেটা আছে ওরাকে ধরেই তারা বলে, এর বাইরে তারা আসে না। এরপরে ঝঞ্ঝা এই শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে, মানে এই যে এই জায়গাটার মধ্যে কি কি আছে। তো এটাকে স্বচ্ছ না অস্বচ্ছ, আগে সেই ডিসিশনে যাব। এটাকে দেখে যেটা মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, বোঝা যাচ্ছে কি আছে, স্বচ্ছই। তাহলে এখানে আছে হলো তোমার একটা ইয়, আর তারপর নিচে আছে হচ্ছে ঝ। তাহলে ইয় এবং ঝ কোথায় আছে? এই যে ইয় এবং ঝ আছে, এই যে এটা। এখন তোমরা কিন্তু অনেকে বলার সময় এটাকে তোমরা কি বলো? নিয় বলো। এটা ভুল, এটা নিয় না, এটা ইয়। কেন ইয়? দেখো আমরা যখন এটাকে উচ্চারণ করি এরকম করে আর মতো করে বলি, এটার উচ্চারণ কি মিয়া হয় না মিনা হয়? এটার উচ্চারণ মিয়া হয়। আমরা বলি মিয়া বাড়ি, মিয়ার বেটা মিয়া আসছে, তাই না? তাহলে এর উচ্চারণটা কেমন করলা তুমি? ম বললা, তারপর কিন্তু প্রকৃতপক্ষে আ বললা। তো যেখানে তুমি এটার উচ্চারণকে আ বলতেছো, সেখানে নিয় বলার তো কোনো যুক্তি নেই, এটা হবে ইয়। আবার এই যে এটা অনেকে বলে উম্ম, আমার দিকে তাকাও, উম্ম, ম বলে না, এটা উম হবে না, এটা উ হবে। এটা হবে উপরে চন্দ্রবিন্দু আছে কিন্তু উচ্চারণ করার সময় এটা অনুস্বারের মতো করে উচ্চারণ নেয়। যেমন তুমি যখন বলবা রং, এরকম হবে। তুমি আবার রং এভাবেও লিখতে পারো। এখন অনুস্বার আর দুটার মধ্যে উচ্চারণগত পার্থক্য কোথায়? এটা একটা প্রশ্ন হতে পারে। কোনো পার্থক্য নাই, তবে শুধুমাত্র মনে রাখবা যদি প্রত্যয় যুক্ত হয়,
প্রত্যয়যুক্ত হওয়ার ক্ষেত্রে আমি অনুস্বার ব্যবহার করতে পারি না, তখন উ ব্যবহার করতে হয়। অর্থাৎ তুমি যখন শুধু রং বলো ঠিক আছে, কিন্তু যখন তুমি রঙের বলো, এই যে যখন তুমি রঙিন বলো, রঙের এর রঙিন ইন, যখন তুমি বলো রাঙা রক্ত রাঙা আ, তখন কিন্তু তোমার উ নিতে হয়। অনুস্বারের সাথে কিন্তু আকার একার ইকার কোনো কিছু আসে না। এই জন্য শুধুমাত্র প্রত্যয় বসলে আমরা উ নিব, বাকি সব জায়গায় ব্যবহার এবং উচ্চারণ একই রকম প্রায়। আচ্ছা, এখন প্রশ্ন করবো তাহলে ভাইয়া আমি বাংলাদেশ, আমি এইভাবে তো এখন দেখি সব জায়গায় লেখা হয়, আমি লিখবো না, আমি লেখার সময় এভাবে লিখবো, আমাকে ঠেকাইতে পারবেন? না, ঠেকাইতে পারবো না। তবে তুমি উপরেরটা লিখবা, কারণ সংবিধানে ওই বানানটাকে লেখা আছে। আমাদের দেশের যে নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেক্ষেত্রে অনুস্বার দিয়ে বানানটা লেখা। আচ্ছা, বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? ফলা 6টি, আমরা শিখেছি কিছুক্ষণ আগে। লবণ মজার, লফলা বফলা নফলা মফলা জফলা রফলা, শুধু এখান থেকে মনে রাখবো এটার ফলা হয়। এরপরে আসো, বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা শিখেছি মৌলিক স্বরধ্বনি 7টি, ডিটেলস আলোচনা করছি। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? কার 10টি। শুধু এটা বাদ দিলে অ এর কি হয় না? কার হয় না। আচ্ছা, তারপরে বাংলা ভাষায় ধ্বনি কত প্রকার? লম্বা আলোচনা করছি ধ্বনি কত প্রকার। ধ্বনি দুই রকম, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। একটা হচ্ছে তোমার স্বরধ্বনি আর একটা কি? ব্যঞ্জন ধ্বনি। এরপরে কোনটি মৌলিক স্বরধ্বনি? খেয়াল করো তো, ই বাদ দিয়ে আসছিলাম কারণ দুইটা রস্বই আছে, ওই বাদ দিয়ে আসছিলাম, একটা ও একটা, একটা হলো তোমার ও আর একটা ই। এখানে বাদ দিয়ে আসছিলাম, একটা হলো ও একটা হলো ই, ওই। আর এটা মৌলিক স্বরধ্বনি। এটা হওয়ার কারণ হচ্ছে তোমার ওই যে বললাম, আমরা দেখা এইভাবে লিখি কিন্তু উচ্চারণ করার সময় করি দেখা। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি তখন লেখার সময় এরকম লিখছেন, এটা এবং এটা দুটো একই, কোনো সমস্যা নাই। আমরা খেলার সময় খেলা লিখি, কিন্তু লেখার বলার সময় আমরা কি বলি? আমরা বলি হচ্ছে খেলা। কি করে বাঁধবো? এ খেলা ঘর, নট খেলা ঘর। কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়? অর্থাৎ যে ধ্বনিগুলো তুমি এখানে পাচ্ছ, এর মধ্যে মৌলিক ব্যঞ্জন হিসেবে তুমি কোনটাকে নিতে পারো আর কোনটাকে মৌলিক ব্যঞ্জন হিসেবে নিতে পারো না। এখন খেয়াল করো, মৌলিক ব্যঞ্জনের যে কনসেপ্ট, সেই অনুযায়ী যদি আমরা এখানে ডিসিশন করি, তাহলে কোনটা মৌলিক ব্যঞ্জন হবে আর কোনটা হবে। এখন মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয় যদি ধরি, মানে যেটার মধ্যে আলাদা ধ্বনি আছে, অন্য ধ্বনির প্রভাব আছে, সেটা হলো তোমার ইয়। এটার মধ্যে অন্য ধ্বনির প্রভাব আছে, তার কারণ তুমি একটা ই বলো তারপরে ও বলো ইয়, তাহলে এটা মৌলিক ব্যঞ্জন ধ্বনি না, মৌলিক ব্যঞ্জন স্বর না, ভেজাল আছে তার মধ্যে। এরপরে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, বাধা পাইলে একরকম, না পাইলে আরেক রকম, বাধা পায় না, কোথাও বাধা যদি না পায়, তখন তাকে বলা হয় স্বরধ্বনি। এরপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা, মানে কার কয়টা জিজ্ঞাসা করছে। এই সংক্ষিপ্ত রূপ মানে হচ্ছে কার। কার কয়টা? কার 10টা। অ ছাড়া বাকিগুলোর কার হয়। তারপরে আসো, ফলা কয়টা? ফলা 6টা। আমরা বলছিলাম মনে রাখার জন্য টেকনিক লবণ মজার। এরপরে যুক্ত বর্ণ কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে তোমার স্বচ্ছ, আরেকটা হচ্ছে তোমার, ও সরি, আরেকটা হচ্ছে অস্বচ্ছ। এখন স্বচ্ছ মানে তুমি দেখলে যেটা দিয়ে বুঝতে পারো এটার মধ্যে কি আছে, কোন ধরনের যুক্ত ব্যঞ্জনের ব্যবহার করা হয়েছে, তাহলে সেগুলো হয়ে যাবে স্বচ্ছ। যেমন মনে করো যদি বলো তুমি অল্প, তাহলে একটা ল একটা প। যদি বুঝতে না পারো অস্বচ্ছ, যেমন ধরো তুমি বললা শক্ত বা শক্তি, এখানে যেটা আছে, এই যে এটা এখানে কি আছে তুমি বুঝতে পারো না, এখানে মূলত একটা ক একটা ত, তাহলে একটা স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। এরপরে আসো গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা, আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলবো। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতারিত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো না কোনো প্রকার বাধা পায় বা বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি। আর যদি বাধা পায় তখন তারা বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এখন আসো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ঠোঁট কম খোলা থাকে কখন, বেশি খোলা থাকে কখন, ঠোঁট বেশি খোলা থাকলে কি হয়। এখন সংবৃত আর বিবৃত জিনিসটা একটু বুঝে নিই। যেমন দেখো, আমরা এটার উচ্চারণ দুভাবে করি। আমরা কখনো কখনো এটাকে অ বলি,
কখনো কখনো এটাকে ও বলি। যেমন ধরো তুমি যখন লেখার সময় লেখো হচ্ছে অতি, উচ্চারণ করার সময় করো হচ্ছে অতি। তুমি লেখার সময় যখন লেখো অতুল, উচ্চারণ করার সময় তুমি করো হচ্ছে উতুল। এটাই হচ্ছে সিস্টেম। ঠিক এখানে তুমি কিন্তু উচ্চারণ যেমন করো লেখার সময় তেমনই লেখো। তুমি লেখছো অনেক, উচ্চারণ করার সময় করছো অনেক। লেখছো অমল, উচ্চারণ করার সময় করছো অমল। তো অধ্বনির যে স্বাভাবিক উচ্চারণ এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। আর যেটা অস্বাভাবিক উচ্চারণ মানে যখন ও এর মতো হয়ে যায় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ। এই হচ্ছে কথা। তাহলে মনে রাখবা, ঠোঁট কম খোলা থাকে সংবৃত উচ্চারণ করার সময়। যখন তুমি যখন বলো অতি, দেখো আমার দিকে তাকাও, অতি, তারপরে তোমার অতুল, নদী, ঠোঁট কম খোলা থাকে। কিন্তু তুমি যখন এটাকে উচ্চারণ করো অনেক, অমল, হ্যাঁ, অবকাশ, তখন কি হয়ে যায়? তখন ঠোঁটটা বেশি খোলা থাকে। এই তো কথা। আর স্বরের আনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়, অর্থাৎ নাকের প্রভাব আছে এমন কিছু বোঝানোর জন্য চন্দ্রবিন্দু দেয়া হয়। কিরকম? যেমন তোমাদের বলছিলাম, যদি আমি চাঁদ বলি, যদি আমি বাঁশ বলি, তখন কি থাকে? উপরে চন্দ্রবিন্দু থাকে, চন্দ্রবিন্দুর প্রভাব থাকে। এরপরে যেটা যৌগিক স্বরধ্বনি, এটা দ্বিস্বরধ্বনি। দ্বিস্বরধ্বনি মানে হচ্ছে তোমার যৌগিক স্বরধ্বনি। এরপর দ্বিস্বরধ্বনির সংখ্যা 25, আর এর মধ্যে দুটোকে কেবল আমরা লিখতে পারি, একটা হচ্ছে ওই, একটা ও। বাকি যে 23টা হয় ওদেরকে আমরা কিন্তু লিখে প্রকাশ করতে পারি না। তাদেরকে আমরা শুধু ব্যবহারিক লাইফে ব্যবহার করি, কিন্তু লিখে প্রকাশ করি না। যেমন কেউ একজন বললো, তুমি আমার সামনে থেকে যাও, যাওয়ার মধ্যে একটা আও ধ্বনি আছে। কেউ যদি বলে আমি সবজি হিসেবে লাউ পছন্দ করি, লাউয়ের মধ্যে একটা আউ ধ্বনি আছে। কেউ যদি বলে আমার কাছে কোনো টাকা নেই, নেই এর মধ্যে একটা এই ধ্বনি আছে। এই যে এই, আউ, আও, এই সবগুলো হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বর, মাথায় রেখো। আর স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত না হলে তার অর্ধ স্বরধ্বনি বলে। এখন আসো, কোন ধ্বনি উচ্চারণের সময় চোয়াল বেশি ফাঁকা হয়? চোয়াল মানে হচ্ছে এই যে এটা এটা এটা। কথা বুঝতে পারছো? আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, উচ্চারণ করার সময় কোথাও কোথাও চোয়াল খুব ফাঁকা হবে, কোথাও কোথাও চোয়াল খুব বেশি ফাঁকা হবে না। তো প্রশ্ন করছে কোনটা উচ্চারণের সময় চোয়াল বেশি ফাঁকা হয় আর কোনটা উচ্চারণের সময় চোয়াল কম ফাঁকা হয়। একটু খেয়াল করো। এখন সংবৃত এবং বিবৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সেখান থেকে যদি একটু যদি ব্যবহার করে দেই তাহলে বুঝতে পারবা। যেমন দেখো, আমি যখন বলি অ, যখন বলি ই, যখন বলি উ, যখন বলি আ, এক একটার ক্রাইটেরিয়া কিন্তু এক এক রকম। তাহলে কোন ধ্বনি উচ্চারণের চোয়াল বেশি ফাঁকা হয় এগুলোর মধ্যে? তাহলে দেখো, আ, আ বললে চোয়াল বেশি ফাঁকা হয়। বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কতটি? আচ্ছা, চিহ্ন বললে অবশ্যই দুইটা, কিন্তু যদি বলে শুধু স্বরধ্বনি কয়টা, তখন হয়ে যাবে 25টা। 25টার মধ্যে চিহ্ন বা বর্ণ আকারে আমরা সবগুলোকে প্রকাশ করতে পারি না, মাত্র দুইটাকে প্রকাশ করতে পারি। যেমন একটা ওই আর একটা ও। এই তো। এরপরে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? অনেক বোর্ডে আসা প্রশ্ন। এটা হলো 25টা। যৌগিক স্বরধ্বনির সংখ্যা সব মিলে 25টা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক, যৌগিক স্বরধ্বনি কিন্তু তোমাদের বইয়ে আরেকটা নামে লিখছে, মাথায় রেখো, ভুলে যেও না। সেটা হচ্ছে দ্বিস্বরধ্বনি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি ও কি কি? অর্থাৎ যৌগিক স্বরধ্বনি সব মিলে 25টা। এর মধ্যে কয়টা বর্ণ আছে যেগুলোকে দিয়ে আমরা যৌগিক স্বরকে প্রকাশ করতে পারি? এই জ্ঞাপক মানে যে প্রকাশ করে, জ্ঞাপক মানে যে প্রকাশ করে। তাহলে যৌগিক স্বরকে প্রকাশ করে এমন বর্ণ কয়টা? দুইটা, একটা ওই, একটা ও। এই হলো কথা। তারপরে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ? শাপলা, শিউলি, শেফালি, গোলাপ। অবশ্যই শিউলি। কারণ যখন আমরা উচ্চারণ করি শিউলি, খেয়াল করো আমার দিকে তাকাও, শিউ, শিউ বললে তার মাঝখানে একটা ইউ ধ্বনি থাকে, ইউটা একটা যৌগিক স্বরধ্বনি। বাংলায় কোন ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না? আমরা শিখে আসছি, রিকে স্বরধ্বনি বলা চলে না। প্রথমত এটা বাংলাই না, প্রথম কথা এটা কি নয়, বাংলা নয়। এটা আসছে কোথা থেকে? এটা আসছে সংস্কৃত থেকে। তারপরে উচ্চারণটা যখন আমরা করি, করি, র আসে, তারপর ই আসে। সুতরাং তুমি এটাকে কিভাবে বাংলা বলো? বাংলা বলার কোনো চান্সই নেই। এই ছিল তোমাদের সাথে আজকের আলোচনা। তো ভাইয়া চেষ্টা করছি ধ্বনি ও বর্ণের বেসিক গুলো নিয়ে কথা বলতে। আশা করি তোমাদের উপকার হয়েছে। আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।